তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের মধ্যে বহমান অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। এসএসসি ও জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ রব। সাফারে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরে স্বাক্ষরিত হয়েছে 36টি চুক্তি ও সমঝোতা স্মারক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মোটা দাগে সংখ্যার বিচারে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সফল। তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো ফয়সালা না হলেও দুদেশের বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রতিশ্রুতি এসেছে। এদিকে ভারতের অগ্রাধিকারের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সামরিক সমঝোতা স্মারকটি। দুদেশের আন্তরিকতা ও সততা থাকলে সম্পর্ক এগিয়ে যাবে বলে মনে করেন তারা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশ সফরে এসেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তার মধ্যে একমাত্র সামরিক ছাড়া বাকি সব চলমান প্রক্রিয়া। সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্র্যাটেজিক স্টাডিজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলছেন। 500 মিলিয়ন দেয়া আছে ভারত থেকে, আমরা মিলিটারি ইকুইপমেন্ট বা এগুলো যদি কিনতে চাই আমরা কিনতে পারি। এখন দেখতে হবে যে কোন জায়গাটাতে আমাদের প্রয়োজন এবং সেই জায়গায় ভারতের দিক থেকে যদি আমরা সহযোগিতা পাই তাহলে সেটা আমরা নেব। এবারও তিস্তার পানি বণ্টন বাংলাদেশের 1 নম্বর অগ্রাধিকার থাকলেও বরাবরের মতো প্রতিশ্রুতি ছাড়া এ বিষয়ে চাক্ষুষ কোনো অগ্রগতি চোখে পড়েনি বলেও মনে করেন তারা। তিস্তা কিন্তু আমাদের ন্যায্য পাওনা, এত বছর ধরে ঝুলে আছে, স্বার্থ সংরক্ষিত হয়নি তিস্তার ইস্যুটা নিয়ে। হয়তো বা কিছুদিন হয়েও যেতে পারে এই সফরের মধ্যে, কিংবা সামনে আমরা একটা টাইমলাইন পেতে পারি। অমীমাংসিত ইস্যুগুলোতে বাংলাদেশকে আরো জোরালো পদক্ষেপের পরামর্শ তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তিস্তা সমস্যার সমাধানে তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। শনিবার নয়াদিল্লিতে দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মমতায় প্রস্তাব দেন বলে জানানো হয়। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই মোদী তিস্তার বিষয়টি তোলেন। বৈঠকে মমতা বলেন, তিস্তায় কোনো পানি নেই, পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেচের জন্য পানি পেতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, উত্তরবঙ্গের তোর্সা, জলঢাকা সহ 4টি নদী রয়েছে, সেখানে পানি আছে। তিস্তার বিকল্প হিসেবে এই 4টি নদীর পানি ব্যবহার করা যেতে পারে। এ সময় শেখ হাসিনাকে কলকাতা সফরেও আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার আজমির শরীফের মাজার জিয়ারত করার কথা রয়েছে। এই মুহূর্তে ভারতের নয়াদিল্লি আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দেবাশিস।
ইকবাল, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর যে এবারের ভারতের দ্বিপক্ষীয় সফর, সেই সফরের আজকে তৃতীয় দিন চলছে এবং আপনারা এরই মধ্যে দেখেছেন যে গতকালকে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর এমন এই সফরগুলিতে, দ্বিপক্ষীয় সফরগুলিতে কিন্তু কর্মসূচিতে একদম একেবারে বলা চলে যে খুব ঠাসা একটি অবস্থান থাকে, অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি প্রধানমন্ত্রী থাকে। আজও কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। এরই মধ্যে আজকের কর্মসূচি উনি শুরু করেছেন এবং তিনি আজমির শরীফ গিয়েছেন, অর্থাৎ আজমির শরীফে যে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা রয়েছে সেই দরগা শরীফ উনি জিয়ারত করবেন। উনি এখন আকাশ পথে আজমির শরীফের পথেই আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার স্থানীয় সময় 10:15 উনি আজমির শরীফে নামবেন এবং আজমির শরীফে নেমে সেখানে কিছু সময় অবস্থান করবেন। অবস্থান করে সেখানে আজমির শরীফের যে দরগা রয়েছে সেই দরগা জিয়ারত করবেন। দর্শক, একটু জানিয়ে রাখি যে এর আগে 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখনও কিন্তু তিনি এই আজমির শরীফের দরগা জিয়ারত করেছেন এবং তার সঙ্গে তখন কিন্তু তার ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন। আর পাশাপাশি উনি আজ জিয়ারত শেষে আবারও এখানে ফিরে আসবেন এবং আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর সেই জিয়ারতের যে সময়, সেই সময়ে পুরো দরগা শরীফকে নিরাপদ রাখতে কিন্তু আজমির জেলা প্রশাসনের পক্ষ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা এখানকার যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু এমনটি আমাদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো যে জিয়ারতের সময়টি, সেই কিছু সময় সাধারণ দর্শনার্থীদের মানে বলা চলে যে এক ধরনের প্রবেশাধিকারও সংরক্ষিত থাকবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণেই। আর দুপুরের ঠিক পরপরই তার দিল্লিতে ফিরে আসার কথা রয়েছে এবং ফিরে আসার পরে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করেছেন এবং এই সব আনুষ্ঠানিকতাই কিন্তু রাষ্ট্রপতি ভবনে হবে। আপনারা জানেন যে এবারে বিরল সম্মাননা দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বিরল সম্মাননার অংশ হিসেবেই কিন্তু রাষ্ট্রপতি ভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরকালীন সময়ে অবস্থান করছেন। এবং আরেকটি তথ্য যোগ করে রাখতে চাই যে আজকে যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে প্রণব মুখার্জির সঙ্গে, সেই বৈঠকের ঠিক আগেই কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, এমন সূচিও কিন্তু তার আগে থেকে নির্ধারিত রয়েছে। আমরা দর্শক চেষ্টা করব যে তার যে সফর সূচি অনুযায়ী তার কর্মসূচিগুলো, সেই কর্মসূচির সবগুলো খবর আপনাদেরকে জানানোর। তো এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে প্রধানমন্ত্রী দিল্লি সফরের সর্বশেষ তথ্য। নতুন কোনো তথ্য আবারও যোগ হলে জানিয়ে দেব। ইকবাল। দর্শক, 4 দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার আজমির শরীফ মাজার জিয়ারত করার কথা রয়েছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। চলে যাচ্ছি পরের সংবাদে। এসএসসি ও জেএসসি পর্যায়ে পরীক্ষার 5টি বিষয় বাদ দেওয়া সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। তবে বিষয়ে সঠিক দিক নির্দেশনা না থাকায় কিছুটা অস্বস্তিতে স্কুলগুলো। সিদ্ধান্তের সুফল পেতে এই বিষয়গুলো পাঠদান ও পরীক্ষা নেওয়ার একটি পরিকল্পিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষা শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ কমাতে জেএসসি ও এসএসসি থেকে 5টি বিষয় স্কুলেই মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও সমমানের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। এমনিতেই পাবলিক পরীক্ষায় ভীতি আছে শিক্ষার্থীদের মাঝে, আর তাই সন্তানদের উপর বাড়তি চাপ কমায় কিছুটা স্বস্তিতে অভিভাবকরা। বাদ হয়ে গেলেই ভালো, এক্সট্রা চাপ মুক্ত হয়ে যায়। সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে আমি মনে করি যে বাচ্চাদের জন্য খুবই ভালো। এইটা তাদের প্রেশারটাকে অনেকাংশেই লোডটা কমায় দিবে। তবে স্কুল থেকে মূল্যায়ন করা হলেও তার প্রভাব পড়ছে না মূল পরীক্ষার গ্রেডিংয়ে। তাই এই বিষয়গুলো শিক্ষার্থীরা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে তা নিয়ে ভাবছেন শিক্ষকরা। ঢাকা শহরে যারা আমরা থাকি তারা হয়তো একটা পরীক্ষা নিব, ছাত্রদের কাছ থেকে নাম্বার দিব, কেন জবাব দিতে আছে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হয়তো ওই বিষয়ে শিক্ষকই নেই। এখন তারা আদৌ ক্লাস নিয়ে পাঠাবেন না এমনি একটা নাম্বার পাঠিয়ে দিবেন, এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ না করলে বোঝা যাবে না। সেক্ষেত্রে সরকারি এই সিদ্ধান্তের সুফল পেতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন একটি বিষয় সে করবে যেখানে তার কোনো মূল্যায়নের কোনো ব্যাপার নেই, তাহলে তার পক্ষে সেখানে আগ্রহ ধরে রাখা খুব মুশকিল হবে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা হচ্ছে সেই বিষয়গুলি আমাদের কমাতে হবে, কিন্তু স্কুলের যে বিষয়গুলি পড়ানো হচ্ছে যেগুলো বিশেষ করে আনন্দদায়ক
সেগুলোর জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা থাকা উচিত। এই বিষয়গুলোতে যেহেতু পাবলিক পরীক্ষা হবে না, তাহলে সম্ভবত প্রতিটি বিষয়ের জন্য একটি করে বই রাখাটাও সমীচীন হবে না। সম্ভবত এই বিষয়গুলো মিলে একটা বই হয়তো চটি আকারের একটা বই হতে পারে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট হলেও এসএসসি থেকে বাদ পড়া দুটি বিষয় কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয় এখনো নিশ্চিত করেনি শিক্ষা মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের শিবচরে চলছে নদ নদী দখলের মহোৎসব, ক্ষুব্ধ এলাকাবাসী, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। 4.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামের আগুন। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনে পুড়ে গেছে গুদামের সমস্ত জিনিসপত্র। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাখালী সাততলা বস্তির পাশের ট্যামরমোড় এলাকায় রাত 12:30টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি গুদামে হঠাৎ বৈদ্যুতিক বাতি নিভে আবার জ্বলে উঠতে দেখেন তারা। এর কিছুক্ষণ পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আর গুদামে প্রচুর রাসায়নিক এবং দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় চারদিকে। এ সময় খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ও পরে আরো 6টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে মূলত, আর এমন পজিশনে লাগছে এখানে গার্ডরা আসলে কিছুই আগুন তাৎক্ষণিক যে নিভাবে ওই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। এখানে যারা কর্তব্যরত ছিলেন তাদের উদাসীনতার কারণে এই আগুনটা বেশি দীর্ঘায়িত হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি মেইনটেনেন্স ম্যানেজমেন্ট খুবই দুর্বল। আগুনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয়েছে বলে জানালেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। পুরো লোডেড ট্রাক এই জানলার কাছে ছিল এবং পুরো গোডাউনটা আগুন জ্বলতেছে, যার ফলে তার প্রথম কাজ ছিল আগে ট্রাকগুলিকে তাড়াতাড়ি এখান থেকে সরাই দেওয়া। ভেঙে পড়ে গেছে, কলাপস হয়েছে। তারপরে আমরা আগুনটাকে এক থেকে নিয়ন্ত্রণ করতে করতে একদম পূর্ব দিকে নিয়ে গেছি। ফ্লেম পড়ার পরে আমরা ড্যাম্পিং, টার্ন ওভার ড্যাম্পিং করবো, তারপরে আমরা নির্বাপন দেবো। গুদামটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা সামগ্রী গুদামজাত করে সারা দেশে বিতরণ করা হতে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের করা প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তার সিদ্ধান্তের পর এ সংক্রান্ত ফাইলটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সন্ধ্যায় টেলিফোনের সময় সংবাদকে তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শিগগিরই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় 2008 সালের 23 ডিসেম্বর মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেন সিলেটের বিচারিক আদালত। এরপর 2016 সালের 6 জানুয়ারি এ মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। বিচারিক আদালতের দ্বন্দ্ব বহাল রেখে 2016 সালের 11 ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। 2017 সালের 17 জানুয়ারি মুফতি হান্নান এ রায় পুনর্বিবেচনার আবেদন করেন। 19 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুফতি হান্নানের মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। 22 মার্চ মুফতি হান্নানকে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হয়। 27 মার্চ মুফতি হান্নান কাশিমপুর কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে প্রাণ ভিক্ষার আবেদন করেন। পরদিন তা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর আইন মন্ত্রণালয় হয়ে তা রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছায়। অসামান্য প্রতিভার এর প্রায় 11 দিন পর শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, জঙ্গি নেতা মুফতি হান্নানের করা প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। মহামান্য রাষ্ট্রপতিও আমাদের সিদ্ধান্ত এসে গিয়েছে, আমরা এখন আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এটার ব্যবস্থা নিব। সন্ধ্যায় টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন তো রয়েছেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2 এপ্রিল রাতে এ ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দ্বীপ থেকে ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা, আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা। বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। ভাড়া আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত ওই 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না, আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। এইখানে লাফাইয়া সুন্দর মানুষ তো লাফাইয়া ব্রিজ মধ্যে জন্য উঠে গেছে। সাটারি যারা দাঁড়ে উনি অমান্য করে এই জাঁচটা দুটিপ করে দেওয়াতে এই দুর্ঘটনাটা ঘটে। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতিকেই দায়ী করছেন তারা। সকল বোট চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ছিল, কিন্তু বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2,000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু দুদিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসী। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদ আরো থাকছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আইপিএলে খেলতে 10 এপ্রিল ভারত যাচ্ছেন মোস্তাফিজ। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন সাজসজ্জা। উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এ শিল্পের কারিগররা। লাল সাদা পোশাকের পাশাপাশি গরম হওয়ায় সুতির কাপড়ের উপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। কটন, কারচুপি ও কোটাসহ নানা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে সযত্নে বৈশাখের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে সুতি ও হাফ সিল্কের শাড়ি। যেহেতু আমরা নতুন নতুন ডিজাইন কালেকশন করছি, এটার জন্য তো আমাদেরকে শ্রম দিতেই হবে। এবারে বৈশাখের জন্য নিত্য নতুন ডিজাইন আয়োজন করেছি এবং করতেছি। লাল সাদার পাশাপাশি রঙিন পোশাকে বাঙালিকে রাঙাতে কেউ করছেন সেলাই, কেউ কাটিং, আবার কেউ বা ব্যস্ত কাপড়ে পুঁতি লাগানোর কাজে। শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। কারণ মধ্যে সিস্টেম আছে, ডিজাইন হলে ডিজাইনের কাটিং করে, আর ডিজাইন না হলে 3 পিস নর্মাল কাটিং হলে নর্মাল কাটিং হয়। আমরা সময় দিই সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন ম্যাক্সিমাম আমরা রাত 10টা, রাত অনেক সময় নাইটে কাজ করে রাত 3টে পর্যন্ত। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো বর্ণিল হয়ে উঠেছে। অলঙ্করণ হিসেবে কাপড়ে ব্যবহার করা হয়েছে কবিতা ও নানা লোকজ মোটিভ। রাখা হয়েছে বিচিত্র সব নকশা ও ডিজাইনের পাঞ্জাবি আর 3 পিসও। স্থান পেয়েছে বাঁশ, সুতা আর পাতার তৈরি নানা বিচিত্র সব গয়না। বৈশাখ মানে হচ্ছে অনেক রঙিন, অনেক কালারফুল একটা ব্যাপার এখানে আসে। একসময় সাদা লাল থাকলেও কিন্তু এখন সেটা অনেক পরিবর্তন এসছে। এখন হচ্ছে বর্ণাঢ্য রঙের মেলা, অনেক ধরনের রং নিয়ে আসি, তবে সেটা অবশ্যই হয় দেশি কাপড়টাকে আমরা বেশি প্রাধান্য দিই। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে, আর শোরুম রয়েছে 300রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের মৃৎশিল্পীরাও। তবে মৌসুম ছাড়া বাকি সময়টা খুব একটা কাজ না থাকায় অভাব আর অনটনেই দিন কাটান তারা। এ পেশাকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন মৃৎশিল্পীরা। সাভার ঘুরে এসে প্রতিনিধি মুজাফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট।
সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, তাই সাভারের নলাম, হাজিপাড়া, কাকরাইন ও শিমুলিয়া এলাকার মৃৎশিল্পীরা দক্ষ হাতে সুনিপুণ নৈপুণ্যে তৈরি করছেন মাটির তৈরি হাড়ি, কলস, ঢাকনা ও ঘর সাজানোর উপকরণ সহ নানা ধরনের তৈজসপত্র। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ভিন্নধর্মী বৈশাখী মেলা। এ মেলায় বর্ণিল মৃৎশিল্পের কদর থাকায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কুমাররা। বৈশাখী দিয়ে বাইরে জায়গা আমাকে কামে দিই আহত আহুনে গে জায়গা ভাত খেবারও সময় পাওয়া যায় না। ফুলের টপ, মাটির ব্যাং, দইয়ের পাতিল এই সমস্ত। এই তো সত্যি মাসে দেন না রোদের কি কাজ করে আমরা সুখ পাইবেন। নতুন বছরের এই সময়টায় মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হয় বেশি। এই আয়ের উপরই তাদের বছরের বাকি দিনগুলো চলায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পয়লা বৈশাখের পরে আমাদের কাজ চলে না, এই কাজ করি না, মাটি কাজ করে লাভ মানে পরিমাণ পেশা সরকারের কোনো ফোন লোন পাই, গরু লোন টোন পাই যে আমরা কাজটা করতে আরো আমাদের পক্ষে অনেক সুবিধা। সাভারের 10টি গ্রামের প্রায় 10,000 পরিবার মৃৎশিল্পের সাথে শুধু টেলিকম নয়, বর্তমানে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান খরচ কমাতে পণ্যের প্রচার ও সেবা প্রদানে বিজনেস প্রসেস আউটসোর্সিং এ আগ্রহী হচ্ছে। সারা দেশে সেবায় পরিসর বাড়ায় বাড়ছে কর্মসংস্থান। বিশেষজ্ঞদের মতে ভাষাগত দক্ষতা ও প্রচারণার অভাবে আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এ বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। হাজেরা শুলের রিপোর্ট। কর্মব্যস্ত এই সময়ে ঘরে বসে সব সেবা চায় মানুষ। কানে হেডফোন লাগানো চৌকসের তরুণীর মতো মনিটরের সামনে বসা অসংখ্য তরুণ তরুণী এভাবে গ্রাহকের সমস্যা শুনে সমাধান দিচ্ছে নানা বিষয়ে। মোবাইল কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশি কল সেন্টারগুলো এখন গ্রাহকদের নানা ধরনের সেবা দিচ্ছে। তবে দেশে ক্রমশ কল সেন্টার ব্যবসার প্রসার হলেও দক্ষ কর্মী এবং প্রচারণার অভাবে আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এর ব্যবসা পাচ্ছে না বাংলাদেশ। গ্রাজুয়েট যারা বের হচ্ছে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের নিডস এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ম্যাচ করাতে পারছি না। ভালো ভালো কোম্পানি আসতে চায়, বিউরোক্রেটিক পলিসির জন্য অনেক ইনভেস্টররা ডিসকারেজড হচ্ছে। যে কোনো কাজের জন্য বিজনেস ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের বাংলাদেশে কাজ করলে বাংলাদেশ থেকে বসে তো কোনো ক্লায়েন্ট আমরা ম্যানেজ করতে পারবো না। বাংলাদেশকে ব্র্যান্ড করতে পারলেই কাজগুলো আসবে। আমাদের দরকার সরকারিভাবে যে আমাদের এম্বাসির সাপোর্ট। 2009 সালে মাত্র 300 জনবল দিয়ে কল সেন্টার ব্যবসার যাত্রা শুরু হয়। বর্তমানে এ খাতে কাজ করছে 30,000 লোক। বাড়তি আয় ও উজ্জ্বল ক্যারিয়ারের প্রত্যাশায় কাজ করলেও কর্মীদের অভিযোগ কম বেতনের কারণে মেধাবীরা আসছে না। একটু আর্ন হচ্ছে, লেখাপড়ার খরচটাও নিজেরা করতে পারছি, এই জন্য এটাতে আসা। নিজেকে ডেভেলপ করতে পারি আর উপরের দিকে যাতে নিতে পারি। যারা পড়াশোনা কমপ্লিট করতেছে তারা এই সেক্টরটা তেমন আসতেছে না, কারণ হচ্ছে যে বেতনের ব্যাপারটা অনেক একেবারে নগণ্য। আউটসোর্সিং এর অপর খাত ডাটা ম্যানেজমেন্ট, হিসাব সংরক্ষণ, জরিপ এ ধরনের ব্যাক অফিস সেবায় বাংলাদেশ ধীরে ধীরে এগুলোও 80% এখনো কল সেন্টার সেবা নির্ভর। আমরা গভর্নমেন্টের সাথে একটা চুক্তিতে যাচ্ছি, গভর্নমেন্ট আমাদেরকে আউটসোর্স করবে কাজ। এটার জন্য আমরা আইডেন্টিফাই করেছি 10টা মিনিস্ট্রি and few other companies, government level companies, ওদের কি সার্ভিস আউটসোর্স করা যেতে পারে। বৈশ্বিক বিপিও ব্যবসার বাজার $50,000 কোটি। বর্তমানে সব মিলিয়ে আইসিটি খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় মাত্র $45 কোটি। সরকারের লক্ষ্য 2021 সালে শুধু বিপিও খাত থেকে $100 কোটি আয় ও 1 লাখ লোকের কর্মসংস্থান তৈরি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠা সহ নানা কারণে দখল হয়ে যাচ্ছে মাদারীপুরের শিবচরের নদ নদী। এক শ্রেণীর প্রভাবশালীদের এই কর্মকাণ্ডে মুখ খুলতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। তবে প্রশাসনের চোখের সামনে এভাবে দখল হয় ক্ষুব্ধ তারা। স্থানীয় সংসদ সদস্য দায় চাপালেন প্রশাসনের উপর। জেলা প্রশাসকের দাবি নদীগুলোকে দখলমুক্ত করতে অভিযান চলছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ, কয়েকটি ড্রেজার বসিয়ে অবাধে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ঢাকা খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতুটি। একই অবস্থা উপজেলার ময়নাকাটা নদীরও। এই নদীটির অনেক অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এর আশপাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানান, একসময় এই নদী দিয়ে লঞ্চ ও স্টিমার চললেও কালের বিবর্তনে এখন তা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নদীতে হাসপাতালের বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক হুমকির মুখে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। ঢাকা থেকে আমাদের শিবচরের যত মালামাল আছে সমস্ত মালামাল এই নদীতে আসতো। মাদারীপুর হয়ে গোপালপুর পর্যন্ত লঞ্চ যাইতো, ওই লঞ্চে মানুষরা আসা যাওয়া করতো। আস্তে আস্তে নদীটা চেপে গেছে। পুরা বাজার পয়সা করে এই ময়লাটি এখানে ফালাই দেয়।
এমনকি হাসপাতালে যত সই মই যত কিছু আছে সিরিঞ্জ মিনিট সব এখানে ফেলায়। নদ নদী দখলের কথা স্বীকার করলেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার দাবি, চোখের সামনে নদ নদী দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূমি দখলমুক্ত করা এটা প্রশাসনিক কাজ। আমাদের চোখের সামনেও জমি দখল হয়ে যাচ্ছে এবং আমরাও দেখতেছি প্রশাসন নীরব। উচ্ছেদ অভিযান চলছে দাবি করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালাতে বেগ পেতে হয়। আমরা উচ্ছেদ কার্যক্রম কন্টিনিউয়াস চালাইছি। আর এই জায়গায় যে সমস্ত মোবাইল কোড বা অন্যান্য কার্যক্রম চালাইতে আমাদের একটু আমার সমস্যা পড়তে হয়। অফিসার এত সংকট, মানে কাজ করতে অনেক ক্ষেত্রে আমাদের খুব বেগ পেতে হয়। মাদারীপুরের 4টি উপজেলায় 4টি নদী ও 2টি নদ রয়েছে, যার অধিকাংশ পলি পড়ে নাব্য হারাতে বসেছে। সময় সংবাদ, মাদারীপুর। রংপুরে স্থানীয় একটি খাবারের হোটেল থেকে এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বদরগঞ্জ উপজেলার শেখেরহাটের একটি হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে কিছুদিন আগে কাজ নেয় আকরাম হোসেন নামে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। গতকাল সকালে হোটেলের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় হোটেল মালিক সোলেমান আলী ও তার সহযোগীরা আকরামকে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আকরাম নাই মারা গেছে, ভালো শখ নিয়ে গেল বাপ, তাই কেন মূল ওরা মারি ফেলেছে। সোলেমান মারছে, সোলেমানের বেটা, আর ওই পাশে যে ঘর আছে উনি মারছে, উনির ভাই মারছে। সত্য বেঁচে আল্লাহ তো জানি না হারা। তা আমি ঘরে ঢুকলাম, তা ধুড়ি থেকে টেবিলের উপর একটা ন্যাপ গাছ আছে, আর হান দড়ি দিয়ে কষা বান্ধন দেওয়া। ছেলেটা পড়িয়েছে, দেখা যাচ্ছে আসলে ফাঁস টাঙা বুঝে দেয় না, ইয়ে বুঝে দেয়, খালি পুরো লিফলি গেছে। ছেলেটার নাম আকরাম, সে একটা হোটেলে কাজ করে, ছোট হোটেল, সেখানে ভাত চা ইত্যাদি বিক্রি করে। তো সকালে ওখানে তার ডেড বডি পাওয়া গেছে। তার গলায় রশি পেঁচানো ছিল, কিন্তু আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে না, এটাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে এটাই আপাতত মনে হচ্ছে আর কি। এতে তদন্ত আবার অব্যাহত আছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ইফটিজিং এর প্রতিবাদ করায় গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসের প্রেস ক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের অভিযোগ, গতকাল বিকেলে 2 দর্শনার্থী ক্যাম্পাসে বেড়ানোর সময় ইফটিজিং এর শিকার হন। প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাবিউল আলম দীপু এবং সাধারণ সম্পাদক সর্দার আব্বাস বিষয়টির প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা তাদের মারধর করে বলে অভিযোগ করেন তারা। এরই জের ধরে সন্ধ্যায় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় তাদের 2 জনের উপর আবারও হামলা করা হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা সবাই বিভিন্ন বিভাগের ছাত্র বলে দাবি করেছেন আহতরা। 2 জন দর্শনার্থী বাইরে থেকে ছাস্টে বেড়াতে আসছিল, একটা ছেলে এবং একটা মেয়ে, তারা স্টুডেন্ট। তো তারপরে তাদেরকে কয়েকটা বখাটে আর কি, তারা সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী, তারা ডিস্টার্ব করছে আর কি এবং মারধর করছে। ছেলে এবং মেয়ে উভয়কেই মারধর করছে। আমি আর আমার যে সেক্রেটারি 2 জন বের হলাম চা খাওয়ার জন্য। ফুডকোর্টের দিকে যাওয়ার সময় হঠাৎ করে 10-15 জন আর এরকমই হবে আয়সা প্রথমে দৌড় করে আসতেছে, হামলা চালালো, কি দিয়ে মারতেছে, কি করতেছে কিছুই বুঝতে পারলাম। আজকে যে ঘটনাটা ঘটছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা আশা করি নাই, কিন্তু এটা স্ট্রংলি ডিস্ট্রিক্টলি পানিশমেন্ট হওয়ার জন্য আমরা ব্যবস্থা করা। দেশের বাইরের খবর, সুইডেনের রাজধানী স্টকহোমে লরি নিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তি ট্রাকটির চালক বলে ধারণা করছে পুলিশ। নাম প্রকাশ করা না হলেও 39 বছর বয়সী উজবেকিস্তানের ওই নাগরিক আগে থেকে নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত বলেও জানানো হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ কমিশনার ড্যান এলিয়াসন। ঘাতক লরি চালকের আসনের নিচ থেকে সন্দেহজনক একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি বিস্ফোরক জাতীয় কিছু কিনা সে বিষয়ে জানানো হয়নি। ওই হামলার ঘটনায় আর কোনো ব্যক্তি জড়িত কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার স্টকহোমের কুইন স্ট্রিটে লরি হামলায় নিহত হন অন্তত 4 জন, আহত হন আরও 15 জন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোভবেন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে বলে জানা গেছে। শনিবার রাক্কায় পশ্চিমালীয় হুনেইদা এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
তবে এই হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় নিহতদের সংখ্যা আরও বেশি হবে বলে দাবি স্থানীয়দের। এর আগে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরেও বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত 1 জন নিহত এবং 10 জন আহত হয় বলে জানায় পর্যবেক্ষক সংস্থা। এদিকে সিরিয়ার হোমসে একটি বিমান ঘাঁটিতে শুক্রবারের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রতিনিধি ভ্লাদিমির সাফরোনকভ। সবকিছু ঠিক থাকলে আইপিএল খেলতে 10 এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মোস্তাফিজুর রহমান। তাকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে 26 এপ্রিলের আগেই দেশে ফেরার কথা কাটার মাস্টারের। এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে 10 দিনের ক্যাম্পে ইংল্যান্ডের ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বাংলাদেশ জাতীয় দলে শ্রীলঙ্কা সফরের শেষ ভাগেই গুঞ্জনটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবারের আইপিএলে মোস্তাফিজের যাওয়া নিয়ে ছিল নানা প্রশ্ন। কাটার মাস্টারকে ভারতে যেতে অনাপত্তিপত্র দেয়া হবে নাকি ফিটনেসের কথা মাথায় রেখে নেওয়া হবে ভিন্ন কোনো সিদ্ধান্ত। আইপিএলের গত আসরে ইনজুরিতে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল মোস্তাফিজকে। এটিও যে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তবে সেসবের উত্তর মিলেছে আগের দিনই। বোর্ডের ছাড়পত্র মেলায় আইপিএলে খেলতে বাধা থাকছে না দ্য ফিজের। বিভিন্ন সূত্রে জানা যায় 10 এপ্রিল ঢাকা ছাড়ছেন কাটার মাস্টার। মোস্তাফিজের এনওসি আমরা দিয়েছি। মোস্তাফিজ আইপিএল যে কারেন্ট এডিশন যেটা হচ্ছে সেটা মোস্তাফিজ পার্টিসিপেট করবে। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার আছে, ভিসা এবং অন্যান্য বিষয়গুলো, এগুলো কমপ্লিট হলে যত তাড়াতাড়ি সম্ভব মোস্তাফিজ আইপিএল এর ওর যে নির্ধারিত টিম আছে সেই স্কোয়াডে দেখা যাবে। নিউজিল্যান্ড, ভারত আর সবশেষ শ্রীলঙ্কা সফর। জাতীয় দলের ক্রিকেটারদের যেন দম ফেলার ফুরসত নেই। জুনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাঠে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবার কথা তো আছেই। সামনের বছর ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথাও আছে বাংলাদেশের। জুলাইতে পাকিস্তানের শিডিউল টু ভিজিট বাংলাদেশ, সেভাবেই আমাদের এফটিপি তে রাখা আছে এবং আমরা আশা করছি পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ সফর করবে। অস্ট্রেলিয়ার বিষয়টাও আমাদের যে শিডিউল পাঠানো হয়েছে তাতে ঈদের কোরবানি ঈদের আগে একটা টেস্ট ম্যাচ এবং পরে আর একটা টেস্ট ম্যাচ এভাবে করে একটা প্রপোজ শিডিউল পাঠানো হয়েছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ রাখছি, তাদের ফিডব্যাকের জন্য আমরা ওয়েট করছি। ইংল্যান্ডের ব্রাইটনে 10 দিনের ক্যাম্পের জন্য 26 এপ্রিল বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 1 ও 5 মে ইংল্যান্ডের ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 7 মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। আর 12 মে থেকে শুরু বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। তিস্তা সমস্যার সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের মধ্যে বহমান অন্যান্য নদীর পানি বন্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। এসএসসি ও জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ ড্রপ। সাভারে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।